ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশ ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি লাখ লাখ মানুষের ভালোবাসায় ভীষণ রকম ভালো আছেন। আমি ফিরোজ খান, প্রতিবারের মতো আজও আপনাদের জন্য ভৌতিক দুনিয়ায় একটি স্টোরি কালেক্ট করে নিয়ে এসেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের মধ্যে অনেকেই কারো যত বিষয়ে কোনো ধারণা নেই, কারো ধারণা থাকলে তা বিশ্বাস করেন না। আর তাই আমরা কালো জাদুর ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করছি, আশা করছি মনোযোগ দিয়ে এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন। কালো জাদুর ঘটনাটি ঘটেছিল আরাফাত নামক এক ভাইয়ের সাথে। কালো জাদু সম্পর্কে আরাফাতের ধারণা ছিল একেবারে ধোয়াটে। সে কালো জাদু বা ঝাড়ফুঁক কোনোটাতেই বিশ্বাস করত না। এসব তো দূরের কথা, অতিলৌকিক কোনো কিছুতেই আরাফাত একদম বিশ্বাস করত না, এমনকি ধর্মেও না। যদিও ধর্ম সম্পর্কে তার ধারণাগুলো সে কখনো মুখ থেকে উচ্চারণ করেননি, কিন্তু মন থেকে সে নিজেকে অজ্ঞানবাদীদের ঊর্ধ্বে নাস্তিকদের তালিকায় ফেলত। পেশায় আরাফাত একজন ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত ধনী, এবং সেকেন্ড ক্লাস ট্রেনে সে বাড়ি ফেরে শুধু অতীতের স্মৃতিচারণের উদ্দেশ্যে। এবারও তাই করছে। 2 সপ্তাহ খানেকের ছুটি 20 ডিসেম্বর 2017 সাল থেকে 5 জানুয়ারি 2018 সাল পর্যন্ত ট্রেনের বগিতে বসে আছে আরাফাত, চা খাচ্ছে আর ট্রেন ছাড়ার অপেক্ষা করছে। এখনো তার সামনের সিটে কেউ বসেনি। তার আশা ছিল কোন এক সফর সঙ্গী মিলবে, যার সাথে বসে লম্বা 8 থেকে 9 ঘন্টার জার্নিটাকে আরামসে কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু তার আশায় গুড়ি বালি দিয়ে রীতিমতো ঝাঁকড়া চুলের পাগলাটের লোকটা এসে বসলো তার সামনের সিটে। কালো জুব্বা পরা, গলায় এক রাশ তাবিজ আর পুতির মালা, আর হাতে একটা মরচে ধরা ট্র্যাঙ্ক। বয়স 60 হবে। এমন উদ্ভট সহযাত্রীকে দেখে আরাফাত বুঝে ফেলল সফরটা তো বোবা হয়ে কাটাতে হবে। লোকটাকে দেখেও মনে হচ্ছিল সে আরাফাতের সাথে কথা বলতে ইচ্ছুক নয়। তাই 2 দিকেই সাইলেন্স। প্রায় 25 মিনিটের নিস্তব্ধতার পরে ট্রেনের এই কামরাতে প্রথমেই এক উদ্ভট লোকটাই কথা বলে উঠল, তবে আরাফাতের সাথে নয়, বরং ফোনে। সহযাত্রী বলল, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কথা বুঝছেন? আমি এই কাজে 30 বছর ধরে আছি। আর দান কি সেটা বান, অনেক জোরালো বান, কাম হইব মানে 100 হইব। কথার ধাঁচে আরাফাতের বড় হচ্ছে লোকটা কোনো এক বিজনেস ডিল করছে, কিন্তু প্রোডাক্টটা কি সেটা বুঝতে পারছে না। যদিও তা দিয়ে আরাফাতের কোনো কাজ নেই, তবুও সে না চাইতে বেশ খেয়াল করে লোকটার কথাগুলো শুনছিল। বাড়িতে ডিসেন্ট ডিনার না থাকলে যেমন বিটিভি দেখলো সময়টা কেটে যায়, ঠিক তেমন ভাবে 1 টাইম চায়ের কাপে চুমুক দিতে দিতে সহযাত্রীর ফোন আলাপ শুনে সময় পার করছে আরাফাত। সহযাত্রী বলল, আরে না না না, ঠিক হইব না কেন? কি যে বলেন না, দেন আপনারা কোরআন পড়া সবকিছু করেন, আমরাও পড়ি। কথাটা বলে লোকটা একটু থামলো, থেমে চারিদিকটা তাকালো, তারপর আরাফাতের দিকে তাকালো। তবে আরাফাতের মনোযোগ থেকে সে যেন লোকটা নিজেকে একটু আড়াল করলো। সেটা আরাফাতকে লোকটা বুঝতে দিল না। লোকটা দেখতে পায় আরাফাত জানালার বাইরে দিনের আলো উপভোগ করাতে খুব ব্যস্ত, তাই সে ফোনের কথা চালিয়ে যেতে লাগলো। তবে এবার তার গলার স্বরটা অনেকটা কমিয়ে ফেললো। সহযাত্রী বলল, আপনারাও কোরআন পড়েন? আমরা পড়ি, খালি আমরা যে আছে না উল্টা করে পড়ি আর কি। চিন্তা করেন না, এ ভাইয়া 7 দিনের মধ্যে পাগল হইয়া আপনার কাছে ছুটে আসবো, চিন্তা করবেন না। বিস্ময় খেয়ে আরাফাতের মুখ থেকে চা ফিক করে রীতিমতো বেরিয়ে পড়লো। এ কি বলল লোকটা? তার কানে প্রতিধ্বনি হতে লাগলো লোকটার শেষ কথাটা, ওই মাইয়া 7 দিনের মধ্যে পাগল হইয়া আপনার কাছে ছুটে আসবো। 3 বছর আগের ঘটনায় চলে যায়। কি হয়েছিল আরাফাতের জীবনে? 3 বছর আগে সানার সাথে আরাফাতের ব্রেকআপ হয়ে যায়।
সানাই করেছে এবং হারাম সম্পর্কে আর থাকবে না, জেনায় জড়াবে না এসব বলে এবং ধর্মে কর্মে মশগুল হয়ে গেছে সানা। কিন্তু আরাফাত সানাকে আজও ভালোবাসে। যদি কোনো উপায়ে তাকে ফেরত পাওয়া যেত তাহলে সে অবশ্যই সেটা করত। জীবনে অন্য কোনো কিছু না আসলেও পুরনো মানুষটাকে সবসময় মূল্যবান মনে হয়। সেদিন শেষবারের মতো সানা আরাফাতকে সে মেসেজটা দিয়েছিল। তার স্মৃতি আজও আরাফাতের চোখে স্পষ্ট ভেসে উঠল। আমাকে মাফ করো আরাফাত, আল্লাহ নারাজ করে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। দেখো, অন্য কেউ না জানো, আমি তো জানি তুমি নাস্তিক আর আমি একজন নাস্তিক। দোহাই লাগে আমাকে ভুলে যাও। যে আল্লাহ তাআলাকে ভুলতে পারে সে যে কাউকে ভুলতে পারবে, আর আমি আল্লাহর জন্য যে কাউকে ভুলতে পারবো। এতটুকু ছিল সানার কথাবার্তা। তারপর থেকে সবকিছু তাকে ব্লক করে চিরতরে যোগাযোগ বন্ধ করে দিল। আরাফাত সানাকে আজও আগের মতোই ভালোবাসে। তাকে সে যে কোনো রূপেই গ্রহণ করতে প্রস্তুত। তার কালো চাদরে পেঁচানো মোল্লা হওয়ার কারণে তার কোনো কিছুই আসা যায় না, কিন্তু সানা আরাফাতকেও চায় না। সে কোন ইমানদার মুত্তাকিকে বিয়ে করতে চায়, আর আরাফাত সানার জন্য সবকিছু করতে পারলেও এইটা হতে পারবে না, কারণ সে ইসলামে বিশ্বাসী না। এই কথাটা অবশ্য সানা ছাড়া আর কেউ এতটা খোলাখুলি ভাবে জানে না। যদিও আরাফাত সানাকে পাওয়ার জন্য বললাও সাজে, তবে তার নিতান্ত নাটক হবে। এমন জীবন তো আরাফাত চায় না। তাই এই দুজনের মাঝে ধীরে ধীরে দূরত্ব যেন কোটি আলোক বর্ষে ছাড়িয়ে গেছে। কিন্তু প্রায়শই আরাফাত ভাবে যদি কোনো উপায় হতো আবারও এক হওয়া যেত। আজ ট্রেনে অলৌকিক উপায়ে হারানোর প্রেমিকা ফিরে পাওয়া যায়, এমন বিজ্ঞপ্তি বা সোনালী সুযোগ টাইপ কিছু একটা দেখে আরাফাতের সমস্ত মনোযোগ ওখানে আটকে গেল। তার কানে এখনো বেজে চলেছে, ওই মায়া 7 দিনের মধ্যে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবো। অদম্য অনেক কৌতূহল নিয়ে আরাফাত দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার কথা শুনছে। সে লোকটা বলল, গার্লফ্রেন্ড ফ্রেন্ড পাওয়া যায়, জায়গা যদি চাঁদ জমে কেনা যায়, এরকম কিছু একটা শুনতেছিল। এবং আরাফাতের এত বেশি কৌতূহল লাগলো না। বেশ কিছুক্ষণ ওই লোকটার কথা খেয়াল করে শোনার পর আরাফাত বুঝে ফেলেছিল যে লোকটা কালো জাদুর কথা বলছে। আরাফাত অতি লৌকিকতায় বিশ্বাস করে না, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। তবে টিন এজ বয়সে প্যারানর্মাল কাহিনী শুনতে খুব পছন্দ করত। সেখান থেকে কালো জাদুর কথা একটু মনে পড়েছে। সে জানে যে আরব, পার্সিয়ান, ইন্ডিয়ান সহ কিছু রোমানরাও ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে। তাই সে বছরের পর বছর এটাকে অজ্ঞানবাদের বিশাল খাতার এক কোণে ফেলে রেখেছিল। আজ তার মনে হলো তার সামনে বসে থাকা তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু বিদ্যার সত্যতা যাচাই করে যেতে পারে। আর যদি সোনার উপরে জাদু করাই যায় তাহলে লাহমি মজনু বুকে দৌড়ে চলে আসবে। আর কি চায় জীবনে? আরাফাত বলল, ভাই আপনি কালো জাদু করেন? আরাফাতের কথা শুনে লোকটা অপ্রস্তুত হয়ে গেল এবং বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে আরাফাত যে তার কথা শুনছিল সেটা সে আশাই করেনি। তাই সে নিজেকে লুকানোর চেষ্টা করলো। নিজের জাদুটোনা করার ব্যাপারটা ধামা চাপা দিতে চাইলো। ট্রেনের মধ্যে একরকম ভিড়ের জায়গায় নিজেকে পরিচয় প্রকাশ করতে তান্ত্রিকের একটু ইতস্তত বোধ লাগছিল। তান্ত্রিক বলল, আয় মিয়া, কি বলেন সব? কালো জাদু কেন করতে যাবো? আমি জারবো করে আর কি, ইসলামী জারবো। আরাফাত তখন বলল, ভাই আমি কিন্তু আপনার সব কথা শুনেছি, আপনি কোরআন উল্টা করে পড়েন তাই না? লোকটা তখন নাকে মুখে অস্বস্তির ছাপ। আরাফাতের কথায় সে বুঝে ফেলল সে তার সত্য ফাঁস হয়ে গেছে। খপ করে সে তার টেবিলে রাখা আরাফাতের 1 টাইম চায়ের কাপেটা রীতিমতো হাতের মুঠোয় নিয়ে বলল, যা শুনছেন বইলা যান। এক মুহূর্তের জন্য আরাফাত বুঝতে পারল না যে তান্ত্রিক চায়ের কাপটা এভাবে হাতের মধ্যে দৌড়ে মুচড়ে ফেলে দিল কেন, ঘটনাটা কি। কিন্তু পরক্ষণে তার মাথায় আসলো ডিএনএ। কালো জাদুর সাথে ডিএনএর একটা সম্পর্ক আছে।
সে নাটক সিনেমায় দেখেছে তান্ত্রিক, সে ব্যাপারটা সচেতনতা ভাবে ইন্টারেস্টিং লাগলো। আরাফাত বলল, চায়ের কাপ দিয়ে কি করবেন? তান্ত্রিক বলল, এতে আপনার লোকের লালা আছে, বাসায় পৌঁছাতে না পৌঁছাতে আপনার উপর আমার জিন কিন্তু আপনার শূন্যের উপরে 100 হাঁস আর এবার করে খাওয়াই, বুঝলেন? বসতে চাইলে আপনি চুপ থাকেন, আমি চুপ থাকি, কথাটা বুঝতে পারছেন? আরাফাতের হাসি পেল, হাসিটা চেপে রীতিমতো পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করলো এবং গাল পর্যন্ত এসে পেটে চলে গেল। হেসে ব্যাপারটাকে হালকা করার ইচ্ছা তার ছিল না। তান্ত্রিককে সে বুঝতে দিতে চায় না যে তার কথা বিশ্বাস করতে পারছে না। আরাফাত বলল, আরে না না ভাই, এত ভয় পাবেন না, আমি এসব কাউকে কিছু বলবো না, বরং আমি তো টাকা দিয়ে আপনার কাছ থেকে কিছু কাজ করাতে চাই আপনার মাধ্যমে। আরাফাতের মনে হলো তার কথা শুনে তান্ত্রিক কিছুটা আশ্বস্ত হয়েছে। এক মুহূর্তের জন্য তান্ত্রিক হাঁপিয়ে উঠেছিল, এবার কিছুটা ঠান্ডা হয়ে ওয়ান টাইম কাপটাতে নিজের পকেটের মধ্যে রেখে তান্ত্রিক আরাফাতকে জিজ্ঞেস করলো। তান্ত্রিক বলল, কি কাজ কারবার? কি কাজ করবা চান বলেন? আরাফাত তখন বলল, একজন মানুষকে বশ করতে হবে, আমার প্রেমিকাকে, সে আমাকে ছেড়ে চলে গেছে, কর্ম পালনের জন্য চলে গেছে, আমি শুধু তাকে ফেরত চাই, আপনার যত টাকা লাগবে আমি দিব, শুধু আমাকে 7 দিনের মধ্যে এনে দেন। 15 দিনের জন্য বাড়িতে যাচ্ছি, 7 দিনের মধ্যে সে ফিরে আসছে, 10 দিনে বিয়ে করে 15 দিনের দিন একেবারে শহরে ফিরবো। তান্ত্রিক বলল, 7 দিনের জন্য আনতে হইলে অনেক টাকা লাগবে, অনেক টাকা, 50 কম পারবো না, রাজি আছেন? আরাফাতের কোনো অস্বস্তি বা অসন্তুষ্ট না দেখে তান্ত্রিক একটু স্বস্তির সুরে বলল, আপনি আমারে ঠিকানায় একটা মাইয়া, কোনো চুল, নখ অথবা কোনো গায়ের কোনো কিছু থাকলে নিয়ে আসবেন, মরে যাবো। তান্ত্রিকের শেষ কথাগুলো শুনে আরাফাতের প্রচন্ড পরিমাণ বিরক্ত লাগলো। তান্ত্রিকের আস্থানায় কে যাবে, যা বোঝার সে এখানে বুঝাতে চায়। এবং আরাফাত বলল, দেখেন তান্ত্রিক ভাই, আমি কোনো আস্থানে যেতে পারবো না, যা আপনার যা করার এইখানে এখনই করেন, এই মুহূর্তে করেন। আপনি বুঝতে পারতেছেন আমার উপরে আমার সময় কম, লাগলে আমি আপনাকে ডাবল টাকা দেব, আপনি এখনই জাদুটা করেন। তান্ত্রিক তখন বলল, জাদু করতে হইলে নখ, চুল, গাম এসব কিছু জিনিস লাগে, কইলাম না আপনি কি শূন্যের উপরে জাদু করতে যাচ্ছে নাকি? আরাফাত তখন বলল, রক্তে কাজ হবে? তান্ত্রিক তখন আরাফাতের প্রশ্নের অবাক হয়ে 2 চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, আপনার কাছে ওনার রক্ত আসেনি? রক্ত দিয়ে তো সবচাইতে জলদি বান মারা যায়। তখনই আরাফাত বলল, জি জি আছে তো, সারা যখন অভিমান করতো তখন অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলতো, একবার তো হাত কেটে দিয়ে একেবারে নিজের নাম লিখে ফেলেছিল যে আই হেট ইউ আরাফাত। পরের দিন রাগ ভাঙলে আবার সে কাগজটা আমাকে গিফট হিসেবে দেয়। সানা ভালোবাসার সবচেয়ে বড় এই প্রমাণটাকে আমি নিজের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? আরাফাত তার হ্যান্ড ব্যাগ থেকে রীতিমতো ঘেটে তার ডায়েরির ভাঁজ করা সারার রক্ত বাঁকাশে কাগজটা বের করে তান্ত্রিকের হাতে দিয়ে বলল, আপনি যত দ্রুত পারুন কাজ শুরু করে দেন, আপনাকে আমি যত বেশি লাগবে সব টাকা দেব, সমস্যা নেই। তান্ত্রিকের কাছে মনে হচ্ছে এটা খুব লোভনীয় একটা প্রস্তাব, কালো জাদু করার বা তার জন্য কোনো ব্যাপারই নয়, কিন্তু এত বড় বড় জাদুর অফার পাওয়া বড়ই কষ্টসাধ্য, তাই সেই প্রস্তাবটা হাতছাড়া করতে চায় না এবং কালো জাদু করার সকল সরঞ্জাম নিয়ে সে সফর করছে। যেহেতু এত হাজার টাকার ব্যাপার, সেহেতু লোক চোখের আড়ালে যে কোনো ভাবে তান্ত্রিক কাজটা সেরে ফেলতে চাচ্ছে। তান্ত্রিক তখন বলল, রাত্রির গভীর হওয়ার অপেক্ষা করেন, লোকজন ঘুমাতে শুরু করলে আমিও জাদু শুরু করে দিব। আজই আপনার সে মাইয়া আপনার জন্য সটফট শুরু করে দেব, বুঝতে পারছেন? আজ রাতে আপনারে কিছুটা আলামত পাইবেন, আপনার টেলিফোনটার দিকে নজর রাখেন, কেমন? এভাবে সময়টা চলে গেল। রাত প্রায় 12টা বাজে। ট্রেনের অধিকাংশ প্যাসেঞ্জারই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে তান্ত্রিক তার ট্রাঙ্ক থেকে কিছুটা পাত্র, একটা
পুতুল এবং কিছু সূচ বের করলো। পাত্রে পানি ঢেলে রক্ত ওয়ালা সেই কাগজগুলো ধুয়ে তার কি সব যেন মঞ্চ ফুঁকতে শুরু করলো। তারপর একটা ছোট ব্যাগ থেকে কোরআনের কিছু ছেঁড়া পৃষ্ঠা বের করে সেগুলো নিয়ে টয়লেটে চলে গেল। আরাফাত অত্যন্ত কৌতূহলের সাথে তানজিকের কাজ কারবার যেন দেখছিল এবং জাদুটনায় বিশ্বাস না করলেও জাদুটনা নিয়ে মুভি দেখেছে অসংখ্যবার এবং সেগুলো অদ্ভুতভাবে শিহরণ হয়। তার ঠিক সেরকম শিহরণ অনুভূতি হচ্ছিল। একবার যখন তান্ত্রিক টয়লেটে যায় তখন আরাফাত তান্ত্রিকের ট্রাঙ্কটাকে কৌতূহল বশত একটু খুলে দেখে এবং ট্রাঙ্কের ভেতরটা দেখে আরাফাত কিছুটা অস্বস্তি বোধ করছিল। ওটার মধ্যে অন্তত 200 খানিকে পুতুল হবে। প্রত্যেকটা পুতুলের গায়ে কিছু না কিছু ক্ষত আছে। কোনো পুতুলের সাথে 5টা, কোনো পুতুলের সাথে 7টা, আবার কোনো পুতুলের অগণিত পিন গাঁথা ছিল এবং প্রত্যেক পুতুলের গায়ে মানুষের দেহের কোনো নিশানি বাঁধা ছিল। কোনোটার সাথে চুল বাঁধা, কোনোটার সাথে নখ বাঁধা, কোনোটার গায়ে আবার রক্ত লাগানো। ট্রাঙ্কটি একটু খুঁটিয়ে খুঁটে দেখতে না দেখতে আরাফাত তান্ত্রিক চলে আসার শব্দ পেল। ট্রাঙ্কটা আবারও বন্ধ করে নিজের জায়গায় বসে পড়ল। আরাফাত বলল, কি ব্যাপার, বারবার টয়লেটে যাচ্ছেন কেন? হ্যাঁ? তান্ত্রিক তখন বলল, ওদের খুশি করতে হবে তো। আরাফাত বলল, কাদের খুশি করতে হবে? তান্ত্রিক তখন বলল, বদজিনদের। হ্যাঁ, কোরআনের আয়াতে মনে লাগালে তারা সবচেয়ে বেশি তাদের কাজ করে, বুঝতে পারছেন? তাই জুতার নিচে কোরআনের পৃষ্ঠা লাগায় বাথরুমে যাইতে হইব। আরাফাতের কলিজাটা কেমন যেন ধক করে উঠল। মুসলিম না হলেও নামে মুসলমান হওয়ার কারণে হয়তোবা কোরআনটা জুতার পায়ে দেওয়ার ব্যাপারটা তার হজম করতে কষ্ট হলো। তান্ত্রিক চোখ বন্ধ করে কিসব যেন ধ্যান করছে আর বিড়বিড় বিড়বিড় করে কিসব যেন মন্ত্র পড়ছে। তার একটা মোমবাতি বের করে সেটা আগুন ধরিয়ে কিছু একটা সুগন্ধিতে সে আগুনের উপরে স্থাপন করতে করতে তান্ত্রিক বলল, ভালোবাসা বাড়াইতে সুগন্ধি লাগে, বুঝতে পারছেন? বিবাহ বিচ্ছেদ করতে দুর্গন্ধ দিতে হয়। কিছুক্ষণের মধ্যে রীতিমতো মিনি চেয়ার যোগ্য করার পর রীতিমতো তান্ত্রিক বলল, তারা খুশি হয়েছে, খুব শীঘ্রই আপনার কাজ তারা লাগাই দিব, বুঝতে পারছেন? নাজা সাবান মারছি, এখন নাজা সাবান কঠিন বান। এখন আপনি ঘুমান যান। ওই মাইয়া টেলিফোনের শব্দে আপনার ঘুম ভাঙবো, সরু কথাটা বুঝছেন? আমার এই জিন বাতাসের চেয়েও দ্রুত গতিতে চড়ায়। যান, এতক্ষণে পৌঁছে গেছে মনে হয়। আরাফাতের জাদু এই এক্সপেরিয়েন্টটা যতই আগাচ্ছে ততই ফলাফল নিয়ে তার কৌতূহল বাড়ছে। আজ সে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অজ্ঞানবাদের স্থান হতে হয় বিশ্বাস, না হয় অবিশ্বাসের তীরে এসে পৌঁছাবে। তাই সে যথেষ্ট কৌতূহল নিয়ে তান্ত্রিকের কথা মতো ঘুমানোর চেষ্টা করল। এরপর সময় কেটে গেল। রাত তখন প্রায় 3:30 বাজে। হঠাৎ আরাফাতের ঘুম ভেঙে যায়, তবে তার কোনো কল আসলো না, কোনো মেসেজও আসলো না। আরাফাত দেখতে পেল তান্ত্রিক এখনো ঘুমায়নি। তাকে দেখে বেশ অস্থির মনে হচ্ছিল। আরাফাত তান্ত্রিককে ডেকে বলল, কই, কল তো আসলো না। তান্ত্রিক তখন বলল, মাইয়া না পাক না হইলে বান কান করবো না, কেন বুঝতেছেন না? মনে হইতেছে তার শরীর বন্ধ করে ঘুমায়। আরাফাত তখন বলল, শরীর বন্ধ কিরকম? কোরআন সিরা পড়লে যে শক্তি পাওয়া যায় তা কি উল্টা পড়লে পাওয়া যায় বলেন? তাও মনে হয় উজু কইরা সাইরকুলার আয়াতুল কুরসি পড়া ঘুমাইছে, বুঝতে পারছেন? আমার লাগে যে সবচেয়ে পাওয়ারফুল জিন ইফরিত আছে, ইফরিত। আমি তার পাঠাইছিলাম ফাস্ট কাম করার জন্য, কিন্তু আল্লাহর কালামের বেড়াচালে ভাঙ্গা পড়ে বড়ই কঠিন। আপনি ঘুমানো যাওয়ার পর আমি তাকসিম, তানজিম আর আকসাম বান মারার জন্য অনেক চেষ্টা করছিলাম। বেনাউজেতে নামাজও পড়ছি, কোনোটাতে কাম হয় নাই। কোনো কল আসে না দেখে আরাফাত বুঝে গিয়েছিল যে সে এই তান্ত্রিক একদম ভণ্ড। আয়াতুল কুরসির বেড়া হ্যান ত্যান সবকিছুই বাহানা, উল্টা পাল্টা নাম বলে তাকে বোকা বানানোর চেষ্টা করছে। আসল কথা হচ্ছে ধান্দাবাজি শুরু হয়েছে। আরাফাত বলল, হয়েছে, আপনারা কিছু করতে হবে না, আপনার বান আপনারা মারতে হবে না, আমি আপনাকে কোনো টাকাও দিতে পারবো না। তান্ত্রিক আরাফাতের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে যেন ঝনঝন করে বলল, টাকা দিতে পারবেন না মানে কি? হ্যাঁ, আমি তো জাদু করে দিছি,
এখন তিনি দোয়া কালাম পরে ঢাল মারা বসে থাকলে কি তাতে আমার কি দোষ? হ্যাঁ, আসলে আপনি আমার জাদু তো বিশ্বাস করতেছেন না, তাই না? আরাফাত কোনো উত্তর দিল না। মৌনতার সম্মতির লক্ষণ দেখে রীতিমতো তান্ত্রিক বলল, ও মাইয়া, আপনার কাছে 7 দিনের মতো অবশ্যই আসবো। সেটা দেখানোর জন্য আপনি নাও থাকতে পারেন, বুঝতে পারছেন? এই বলে তান্ত্রিক তার পকেট থেকে দমড়ানো মোছানো ওয়ান টাইম চায়ের কাপটা বের করে আরাফাতে দেখিয়ে কিছুটা একটা ইশারা করলো। আরাফাত বুঝতে পেরেছে তান্ত্রিক তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। একটা চায়ের কাপ কারো প্রাণ নিতে পারে না, এটা তার বিশ্বাস ছিল। তারপর আবারও মনের ভিতরে সন্দেহের বীজ যেন আস্তে আস্তে উকি দেওয়া শুরু করলো। এবং যদি এই বানগুলো সত্যি কাজ করে তাহলে তো সানা ঠিকই আসবে, কিন্তু আরাফাত থাকবে না। সেফটির জন্য সে ভাবলো তান্ত্রিকের টাকাটা দেওয়াটা ভালো হবে, তার তো আর টাকার কমতে নেই। কিন্তু তারপর আবারও ভাবলো শুধুমাত্র ভয়ের কারণে এতগুলো টাকা দিতে দেবে। টাকার চেয়ে কুসংস্কারের সামনে নত হওয়াটা তার থেকে বড় না, অনেক বেশি। 99% সম্ভাবনা এই লোকটা ভণ্ড। 1% সন্দেহটাকে কোনোভাবে নিজের মনেরকে ভুল প্রমাণ করতে পারলেই ফ্রড লোকটাকে আর টাকা দিতে হতো না। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। আরাফাত বলল, আচ্ছা তান্ত্রিক মশাই, আপনি রাগ করবেন না, আমি সত্যি বলছি, আপনাকে আমি 50 কেন 1 লক্ষ টাকা দেবো। আপনি শুধু বোনাস একটা কাজ করে দেখান, ছোট্ট একটা কাজ। তান্ত্রিক বলল, আমি তো কইলাম না বাক না হইলে বান কাম করবো না। তখনই আরাফাত বলল, আরে না না, ওই মেয়েকে এখন কিছু করতে হবে না, আমি তো আরেকজনকে জাদু করে কথা বলছিলাম। এই যে দেখেন না, একটা রুমাল। আরাফাত তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে দিয়ে বলল, এইটা আমার একটা কলিগের রুমাল, সেদিন ক্যান্টিনে পরে পেয়েছি, ফেরত দিতে মন চাইছিল না, সময় না থাকার কারণে এরকমটা হয়েছে। আপনি ওর ব্যাপারে ছোটখাটো একটা ছোটখাটো জাদু জানান করেন না, বেশি কিছু করতে হবে না। শালা আমার কাছ থেকে অনেক বড় টাকার ঋণ নিয়েছে, এখনো ফেরত দেয়নি। ও একটু মজা দেখাতে চাই। তান্ত্রিকের কাছে এটা বড় কিছু বলে মনে হয়নি। ওই রুমালটা দিয়ে আরাফাতের বন্ধুর উপরে বান মারার কাজ লেগে পড়লো। তার কাছে জানতে চাইলো সে কোন ধরনের বান মারতে চায়। আরাফাত বলল, বড় কোনো বান মারতে হবে না, বন্ধু তো, শুধু বাম হাতটা অবশ করে দিন কিছুদিনের জন্য। তান্ত্রিক তখন বলল, ঠিক আছে, তাই করতেছি, আপনি আরেকবার ঘুমিয়ে যান, উঠতে না উঠতে কাম হয়ে যাবো, যান। তান্ত্রিক রুমালটা হাতে নিয়ে আরাফাতের বন্ধুর এক হাত অবশ করার জন্য তুলার পুতুলের উপরে বাম হাতে পিন গুজে দিল এবং তার সাথে রীতিমতো বেঁধে দিল তার রুমাল আর বের করা সুতা। সুতায় লেগে থাকা খামের গন্ধ শুকে রীতিমতো জিন ও বন্ধুর কাছে পৌঁছে যাবে। ওইদিকে আরাফাত নিশ্চিন্তে দ্বিতীয় দফা ঘুম দিল এবং সকালবেলা তার সব সন্দেহ যেন দূর হবে আর তান্ত্রিকের ধোঁকাবাজি ফাঁস হয়ে যাবে এই ভেবে। 2020 15 ফেব্রুয়ারি। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে। গানের এই দুটি চরণ হাসতে হাসতে সানা আরাফাতের গায়ে ঢলে পড়ল। আরাফাতও সানার রং ঢং দেখে অট্টহাসিতে জুড়ে দিল। সানা বলল, কখনো ভাবতে পারিনি যে তোমাকে আমি স্বামী হিসেবে পাবো। আরাফাত তখন বলল, আমিও ভাবতে পারিনি তোমাকে কখনো ফিরে পাবো, কখনো ভাবিনি আমাদের ভালোবাসা এভাবে সফলতা পাবে। এই বলে আরাফাত সানার দীঘল কালো চোখের কোণের দিকে তাকিয়ে রইল। যে দিনটার বদলতে আরাফাত সানাকে পেয়েছে সেই দিনটা স্মৃতিচারণের মাঝে হারিয়ে গেল। 2017 20 ডিসেম্বর সকাল 6টা বাজে। ট্রেন থেমেছে আরো 40 মিনিট আগে। রাত ভর জাদু টোনার কাজে লেগে থাকার কারণে সকাল ঘুমটা তান্ত্রিকের বেশ বড় হয়, তাই ট্রেন থামার হট্টগোলে সে টেরই পেল না। টিকিট কাউন্টারের ডাকে যখন তার ঘুম ভাঙলো তখন চারিদিকে তাকিয়ে সে হতবাক। আরাফাত নেই, তার ট্রাঙ্ক নেই, তার জাদুটোনার কোনো আসবাবপত্র নেই, শুধু আছে তার কাপড়ের ব্যাগটা। বুঝতে পারলো সে লুট হয়ে গেছে। তার সহযাত্রীকে এটা করেছে। প্রতিশোধের আগুন যেন তান্ত্রিকের পুরোপুরি ছাই হয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে তার পকেটে হাত দিয়ে ওয়ান টাইম চায়ের কাপটা খুঁজতে লাগলো। চায়ের কাপটাও ছিল না, ছিল একটা চেক, 1 লাখ টাকার একটা চেক।
তার হাতের পাশে একটা চিরকুটে লেখা ছিল, আমি না হয় না জেনে ভুল পথে হাঁটলাম, আপনি কিভাবে জেনে এই ভুল পথে হেঁটে যাচ্ছেন? ভালো হয়ে যান, আর এই টাকাটা নিয়ে কোনো হালাল ব্যবসা শুরু করেন। যে সৃষ্টিকর্তার কালাম আপনাকে জাদু হার মানিয়ে দেয়, তার সাথে বিদ্রোহ করতে আপনার বুক কাঁপে না? হ্যাঁ, সেই রাতে তান্ত্রিকের জাদুর কাজ করে দিয়ে গেছিল। আরাফাত শুধু তান্ত্রিকের ভুল প্রমাণ করার জন্য তার নিজের রুমালটাই তান্ত্রিকের হাতে ধরিয়ে দিয়েছিল। ভোর 5টার দিকে সে অনুভব করে তার বাম হাতটা অবশ হয়ে গেছে। যখন সে এটা বুঝতে পারে তখন সে ভয় থর করে কেঁপে উঠেছিল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর ফেলছিল। সে জানে তান্ত্রিকের ট্রাঙ্কে আনুমানিক 200 ডামি ডল ছিল, ব্ল্যাক ম্যাজিক স্পেশাল বা ব্ল্যাক ম্যাজিক স্পেল করা। এবং ট্রেন থামতে তান্ত্রিকের ট্রাঙ্কটি নিয়ে বাইরে চলে আসে। নিজের ব্যাগগুলো সে একটা ভিখারিকে দিয়ে দেয়, যাতে নিজের কোনো চিহ্ন ট্রেনে রয়ে না যায়। তার হাত থেকে শুধু তান্ত্রিকের ট্রাঙ্কটা। তান্ত্রিককে তার প্রতিজ্ঞার টাকাটা ঠিকই দিয়ে যায়। ট্রাঙ্কটা নিয়ে সোজা স্টেশন ছেড়ে হাঁটতে হাঁটতে একটা জনহীন খোলা মাঠে চলে যায়। ট্রাঙ্কটি তালাবদ্ধ ছিল। ইট দিয়ে তালা ভেঙে রীতিমতো ট্রাঙ্কটাকে খুলে সেখান থেকে সবার আগে তার হাতে বান মারা পুতুলটাকে বের করলো। পুতুলটার হাত যে পিনটা ছিল সেটা খুলে ফেললো, আর সঙ্গে সঙ্গে তার হাতে শিরা পুনরায় রীতিমতো রক্ত চলাচল শুরু করে দিল। সে দ্রুত সানার পুতুলটাকে বান মুক্ত করলো, তারপর বাকি সবার পুতুল একে একে ধ্বংস করে দিল। আস্তে আস্তে আরাফাতের চোখ যেন অশ্রুসিক্ত হয়ে গেল। সে কখনোই বুঝতে পারেনি জাদু এভাবে কাজ করে, এবং তার হাতের এই বানটা সত্যি ছিল। তার মানে জিন সত্যি, কালো জাদু সত্যি, এই ভয়াবহ কালো জাদুকর সত্যি। কাল রাতে সানাকে যে বান মারার চেষ্টা করা হয়েছিল সেটাও সত্য ছিল। আল্লাহর কালিমার বদলতে সানা সুরক্ষিত রেখেছে সেটাও সত্য। স্বয়ং আল্লাহ সত্য। এক টুকরো হীরা খুঁজতে গিয়ে আরাফাত হীরার খাজানা খুঁজে পেল। নাস্তিকতা অজ্ঞানবাদতার স্তরকে টপকে এক লাফে আস্তিক হয়ে পড়ল। হাঁটু কেড়ে বালুর মধ্যে বসে আকাশের দিকে তাকিয়ে আরাফাত এক গগন বিদারী চিৎকার দিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেফরি ভাই, এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম আরো অনেক কালো জাদুর ঘটনা আমি কালেক্ট করবো ভৌতিক দুনিয়ার জন্য। বন্ধুগণ, আপনাদের সবাইকে বলবো বেশি করে কমেন্টস করে দিবেন, আর জেফরি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এইভাবে আপনাদের কাছে সবসময় ভৌতিক দুনিয়াকে রিপ্রেজেন্ট করতে পারে। যেভাবে ভৌতিক কথা আপনারা শুনেন ঠিক সেভাবেই ভৌতিক দুনিয়ার এপিসোডগুলো শুনবেন, আর বেশি বেশি ঘটনা পাঠিয়ে দিবেন। আমি ফিরোজ খান বলছিলাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো ঘটনায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন জেফরি ভাই, ভালো থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা। Oh my God. What a story. Beauty. This is the story of beauty, bhai. Mashallah. What a story. এবং এখান থেকে কত সুন্দর একটা শিক্ষণীয় বিষয় আছে। Oh my God. Beautiful, man. Beautiful. Wow. খুব বেশি আনন্দ লাগলো স্টোরিটা পড়ে। স্টোরি ইজ কাইন্ড অফ অ্যানাদার লেভেল মাস্টারপিস ছিল। ওয়াও। এবং আমি চাই এরকম স্টোরি, দারুণ স্টোরি আপনারা সবসময় শেয়ার করেন। আমাদের প্রিয় ভাই আমাদের যেভাবে করে ঘটনা শেয়ার করছেন, মাশাআল্লাহ, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।
দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং, মাশাআল্লাহ। এবং আপনাদের সবাইকে বলবো আপনারা প্লিজ শেয়ার করে দিবেন এপিসোডগুলো। এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে, দারুণ দারুণ রকম ভাবে শেয়ার করে দিবেন। আপনাদের ঘটনাগুলো কিন্তু আপনারাই শুনছেন, মানে আমি চাই যে আপনারা যে সব ঘটনা পাঠান সেই ঘটনাগুলো কিন্তু শেয়ার হচ্ছে, এমন না যে শেয়ার হচ্ছে না। আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার, তাহলে দারুণ রকম ভাবে মানুষ আপনাদের ঘটনাগুলো শুনতে পারবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি সবসময় আপনাকে বলি এবং আপনাদের আজকেও বলবো, ঘটনা আরো অনেক অনেক ঘটনা পাঠাবেন ভৌতিকদুনিয়া@gmail.com, ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিবেন, তাহলে আমার কাছে সেটা চলে আসবে। দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। ফিরোজ ভাই, ইউ আর অ্যাকচুয়ালি লিজেন্ড অফ ভৌতিক দুনিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। আশা করছি আপনাদের সবার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে স্টোরিটা, আর ভালো লাগলে কষ্টটা সার্থক বারবার হয়ে যায়, এবং আজকেও ইনশাল্লাহ হয়ে যাবে। সো দিস দ্য ফ্যাক্ট। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আমি নাহিদ সরকার চট্টগ্রামের বত্তারহাট থেকে বলছি। আজ প্রথমবারের মতো ভৌতিক দুনিয়ায় ঘটনা শেয়ার করছি। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাতে পারেন। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা আমার চাচার মুখ থেকে শোনা। প্রথমে বলে রাখি, আমার চাচার বয়স প্রায় 90-র কাছাকাছি হবে। আমার চাচা যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক তার ভাষায় লিখে পাঠাচ্ছি। ঘটনা বলতে শুরু করলেন, আমার চাচা চলে যায় ঘটনায়। আমি আর আমার ছোট ভাই দুজন মিলে একদিন অনেক রাত করে বাড়ি ফিরে যাচ্ছিলাম, বুঝলে। অনেক রাতে বাড়ি ফিরে আসার কারণ হলো দুই ভাই মিলে যাত্রা দেখতে গেছিলাম। তাই অনেক রাত হয়ে গেছিল বাড়িতে আসতে আসতে। আমি আর আমার ছোট ভাই দুজনেই আগে ঠিক করেছিলাম আজ রাত যাত্রা দেখতে যাব। গ্রামে তখন শীতকাল আসতেই প্রতিটি গ্রামে একদিন পর পর যাত্রা শুরু হতো। শীতের দিন আর যাত্রা পালার কোনো তো তুলনায় হয় না, এটা তো তোমরা জানোই। তো আমরা জানতাম যে বাবা আমাদের যাত্রা দেখাতে যেতে দিবে না, খুব কড়া করেছিল বাবার। তাই আমরা সন্ধ্যা হবার আগে ঘর থেকে তৈরি হয়ে দুপুরে চলে গেছে। যাত্রা যখন অর্ধেক হয়েছে তখন আমার ছোট ভাই বলল, ভাই এবার বাড়ি চলো, নইলে কিন্তু আব্বা অনেক মারবে। আমি ওর কথা শুনে রাজি হয়ে গেলাম। বলে রাখি, সেখানে যাত্রা হচ্ছিল সেটা হলো আমাদের পাশের গ্রাম, 10 মিনিট সময় লাগে হেঁটে যেতে। দু ভাই মিলে বাড়ির দিকে রওনা হলাম। সবাই একেবারে আনন্দ করে যাত্রা দেখছে, তাই রাস্তাটা একদম নীরব ছিল। চারিপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। এত কুয়াশার জন্য রাত শুধুমাত্র চার পা হাত দেখা যায়, আর বাইরে আর কিছুই দেখা যায় না। আমরা দু ভাই যাত্রার বিষয় নিয়ে কথা বলতে বেশ চেয়েছিলাম আর কি। হঠাৎ করেই আমরা রীতিমতো ছোট ভাই বলে উঠলো, দেখ ভাই সামনেটা কি বসে আছে, দেখ না। আমি সামনে তাকিয়ে দেখি একটা মস্ত বড় বিড়াল রাস্তার মাঝখানে বসে আছে। বিড়ালটা ছিল একেবারে গায়ের রং একদম সাদা। অন্ধকারের ভিতরে, গুট করে অন্ধকারের ভিতরে এরকম সাদা স্পর্শ দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কতটা সাদা হতে পারে। চোখ ধাঁধানো সাদা ছিল। আমাদের থেকে 3 হাত সামনে বিড়ালটা বসে আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, দুই ভাই মিলে এত চেষ্টা করছিলাম, প্রায় 5 মিনিট দাঁড়িয়ে রইলাম, কিন্তু বিড়ালটা এক চুলো তার জায়গা থেকে নড়ে না। আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমার ছোট ভাই বলল, ভাই চল একটা লাঠি দিয়ে মারি, লাঠি নিয়ে আসি চল। আমি ওর কথা রাজি হয়ে গেলাম। দুই ভাই মিলে লাঠি খুঁজতে থাকি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, লাঠি নিয়ে দেখি
রাস্তায় কিছুই নেই, মুহূর্তে গায়েব হয়ে গেছে। তো এটা আর তেমন কিছু পাত্তা দিলাম না, কিছু মনেও করলাম না। দুই ভাই মিলে বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসে দেখি বাবা দরজার পাশে লাঠি নিয়ে বসে আছে, আর আমাদের দেরিতে বাসা আসতে দেখে এটা ওদের রাগারাগি করে এমন বকাঝকা করছে। একটা করছে আমাদের দুই ভাই রীতিমতো লাঠি দিয়ে দৌড়ানো দেয়, একবার ভালো মতো দৌড়ানো দিল। আমরা মায়ের খাওয়ার হাত থেকে বাঁচতে গিয়ে দুই ভাই একসাথে দৌড় দিলাম। তখন প্রায় রাত কটা বাজে, একটার কাছাকাছি। দৌড়াতে আমাদের গ্রামের সামনে একটা প্রাইমারি স্কুল আছে, সে স্কুলে চলে যায়। দৌড়াতে বুঝতেই পারেনি যে স্কুলে চলে এসেছি। হঠাৎ আমার ছোট ভাই বলে উঠলো, ভাই আমরা তো স্কুলে চলে এসেছি। স্কুলটা তো তেমন একটা ভালো না, চলো আবার বাড়িতে চলে যাই। তখন আমি বললাম, কি করবো, বাড়িতে গেলে তো আবার বাবা মারবে, তা আজ রাতটা স্কুলে থাকবো না, সকালে বাড়িতে যাবো কেমন? কিন্তু আমার ছোট ভাই কিছুতেই রাজি হচ্ছিল না। আমি ওরে বুঝিয়ে সুঝিয়ে বললাম, রাজিও করালাম স্কুলে থাকবো বলে। স্কুলটা নিয়ে কিছুটা কথা আগে থেকে বলে রাখি, আমাদের গ্রামে এমনকি আশেপাশে 4-5 গ্রামের মধ্যে সবাই জানে স্কুলটা বেশ একটা ভালো না, মানে হন্টেড তোমরা বলো না, ওই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় ওরকম আর কি। প্রায় সময় রাতের বেলা স্কুলের ছাদে অনেকেই মোটর সাইকেল চালাতে দেখেছি, অনেকে আবার নাচতে শুনেছি, জন্ম করে যে কে যেন নাচছে, নৃত্য করছে। আবার অনেকে ছাদের উপরে একেবারে কোলাহলের শব্দ পায়, মনে হয় যেন অনেক মানুষ আড্ডা দিচ্ছে। এমনকি হঠাৎ করে রীতিমতো ধাও 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 করে আগুন জ্বলে। একটা কথা বলতে বলতে একেবারে একেবারে বলতে গেলে বাজে একটা জায়গা, সবাই একেবারে ওই জায়গা সম্পর্কে চিনে। এতটুকু বলেই চাচা একটু চুপ করে রইলেন, তারপর আবারও বলা শুরু করলেন, রাতে যেহেতু বাড়িতে যেতে পারবে না, তার কিছু করার নেই, তাই তো এখানে থাকতে হবে। তারা দুজন তখন স্কুলের ভেতরে চলে যায় এবং স্কুলের দরজার সামনে গামছা বিছিয়ে শুয়ে পড়ি। হঠাৎ করে ছোট ভাই লক্ষ্য করো যে তার পায়ে কে যেন টানছে, তার পা ধরে টানছে, কিন্তু প্রথমবার তাই কিছু মনে করেনি, আবার চোখ বন্ধ করে শুয়ে রইল। তখন আবার পা ধরে টানছে, প্রায় 2 ফুট জায়গা নিয়ে গেছে। ঠিক তখনই আমি ওকে বলে উঠি, এত নড়াচড়া মতো কি হয়েছে, সুন্দর মতো শুয়ে থাকে না, অনেক ঠান্ডা লাগতেছে, আমরা সরিয়ে ধরে শুয়ে থাক, বুঝতে পারতেছি তোর অনেক ঠান্ডা লাগতেছে। তখন আমার ছোট ভাই আমার কানে কানে বলে উঠলো, আমার যেন পায়ে ধরে টান দিতেছে। আমি তখন ওটা বললাম, আর দূর কিছু না, কোথায় ভয় পাইতেছ, যা আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাক, কিছু হবে না, এটা মনের ভুল। কি ভাই প্রায় 10টা মিনিট চলে গেল বুঝলে। এবার আমার সাথে একই ঘটনা ঘটতেছে। আমি অনুভব করলাম বরফের মতো ঠান্ডা একটা হাত আমার পায়ে এসে বলল, হাতটা আমার পাকে শক্ত করে চাপ করে শক্ত করে চেপে ধরছে। আমি বুঝতে পারতেছিলাম হাতটা শুধু ঠান্ডা না, কেমন যেন আষ্টা আষ্টা টাইপের, আষ্টা বুঝতেছো, মানে মনে হইতেছিল যেন গলিত কোনো একটা, মানে কি বলবো, মানে ধরো যে লিকুইড টাইপের কিছু একটা দিয়া আমার ধরেছে হাতটা, খুব বিশ্রী অবস্থা। এত চেষ্টা করো আমি এক চুল উন্নত পারতেছিলাম না, তখন লক্ষ্য করলাম আমার হাত পা কেমন যেটা অবশ হয়েছে, গলা ফাটিয়ে চিৎকার করতেছে, কিন্তু অদ্ভুত বিষয় আমার চিৎকার নিজেই শুনতে পারতেছি না। এমন করে আনুমানিক 1 মিনিট যাওয়ার পর হঠাৎ করে এমন জোরে একটা টান অনুভব করলাম, টানের সুইটা 5 মিনিট রীতিমতো 5 ফিট দূরে গিয়ে ধাক্কা খেলাম। আমার ছোট ভাই এটা দেখা রীতিমতো হাউ বাউ করে কান্নাকাটি শুরু করে দিল, আর আমি দেওয়ালে থাকার পরেও কপালে অনেক ব্যথা পাইছিলাম, ভীষণ ব্যথা পাই। তারপরে উঠে গিয়ে ছোট ভাইটাকে জড়িয়ে ধরি আর বলতে থাকি, বাবা কান্না করিস না, কান্না করিস না, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। সে আমাকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকতে থাকে আর সূরা পড়তে থাকে। আমি ওর কথা মতো সূরা আর আল্লাহকে ডাকতে থাকি। আর
বলতে থাকি, দেখেন আমরা যদি না বুঝে আপনার কোনো ক্ষতি করে থাকি তাহলে আপনারা আমাদের ক্ষমা করে দেন। আমরা তো জানি না, এখন এখান থেকে চলে যাবো, আর কখনো আসবো না। এটা বলে আবার দুই ভাই একেবারে কান্না করে দিলাম। কিন্তু অদ্ভুত বিষয়, পাশের ক্লাসরুমে অনেক জুম করে আওয়াজ হইতেছিল। কেমন যেন বয়ে কলিজাটা কাইপা টিপ 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 করতেছিল। এমন মনে হইতেছে এক পাশের বেঞ্চ গুলো অন্য পাশে শুইরা যেতেছে। কত মানুষ যেন একসাথে কথা বলতেছে, মনে হচ্ছে ক্লাসরুমে ক্লাস হইতেছে, অথচ ওখানে তো গুড গুড অন্ধকার। ওরে বাবা রে বাবা, আমার গায়ে লোম চলে যাচ্ছে, লোম দাঁড়ায় গেছে। দেখো না, এই যে দ্বিতীয় ক্লাসের রুমের ক্লাস, ওই রুমে বসে আছে, মনে হচ্ছে ক্লাস চলতেছে। বিশ্রী অবস্থা, আমরা ভয় একেবারে ঘামে গেছি, একেবারে ঘামে সব 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 করে ঘামতেছি। কিন্তু অদ্ভুত বিষয়, আমরা যে দৌড় দিব সেটা সময় হইতেছিল না। এই অবস্থায় দরজার দিকে তাকাতে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। যাত্রা থেকে বাড়ি যাওয়ার সময় যে বিড়ালটারে দেখেছিলাম, সে বিড়ালটা দরজার পাশে বসে আছে, আর আগের আমার দিকে এক দৃষ্টিতে ড্যাব 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 করে তাকায় আছে। এটা দেখা তুই ভাই আরো জোরে জোরে ধোয়া পড়া শুরু করলাম। আমাদের এমন হইতেছে যে আমার হাত পা সবকিছু যেন চুম্বকের সাথে আটকায় আছে, নড়তে পারতাছি না। এক ভাই আরেক ভাই রে বলতে লাগলাম, আজ মনে হয় করে যাচাইব না রে। তখনই অনুভব করলাম যে রুমে শুয়ে আসলাম সেরকম থেকে অদ্ভুত সুন্দর একটা আতরের গন্ধ হইতেছে। রুমটা ছিল তৃতীয় শ্রেণীর ক্লাসরুম। আতরের গন্ধটা বাবার সাথে সাথে লক্ষ্য করলাম অন্য রুম থেকে এসে শব্দগুলো আসতেছিল। সব শব্দ একদম নিশ্চয় হয়ে গেছে। আর দরজার পাশে যে বিড়ালটা ছিল না, সেটা মরতে গায়েব হয়েছে। এমন মনে হতেছিল এখানে কিছুই হয় নাই, হ্যাঁ, সব একেবারে স্বাভাবিক। এই অবস্থা আমার ভাইকে বললাম, ডাইনে ভাবে কোনো দিকে তাকাবি না, একবার দৌড় দিমু, একবার বাসায় যে বোঝাও, বুঝতে পারছো, কোন দিকে দৌড়াবি না, আমার পিছু পিছু দৌড়াবি, ঠিক আছে? সে বললাম ঠিক আছে। তখন গামছাড়া দিয়া একে অন্যের হাত শক্ত করে বাঁধিয়া, হ্যাঁ, যাতে করে দুজন কোনোভাবে যাতে মানে যেটাকে বলি যাতে সুটকায় না দেয়, আমি আল্লাহর নাম নিয়ে লুঙ্গিটা ভালো করে টান দিয়ে বাঁধলাম। এরপরে ছোট ভাইরে বললাম, সব কিছু শেষ করে আর ডানে বাইমে না তাকায় একটা দৌড়ে রীতিমতো বাড়ির উঠানে চিৎকার দিয়ে দুই ভাই একসাথে অজ্ঞানে গেছে, একেবারে একসাথে অজ্ঞানে গেছি। বাবারে বাবা, কি হয়েছিল আমি জানি না। আর আমাদের জ্ঞান আসলো পরের দিন বিকেল 5টার সময় জ্ঞান আসছিল আমাদের। বাবারে বাবা, কোন সময় জিজ্ঞেস করলো আমরা কই গেছিলাম আর আমাদের গায়ে এত কাঁথা ছিল কেন। হ্যাঁ, তখন সবাই সবকিছু খুলে বললাম। তখন বাবা কান্না করতে করতে জড়িয়ে ধরে বললেন, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে, আমি বুঝতে পারছি তো। আর সে সময় বললাম, তোরা স্কুলে গেলি কেন? হ্যাঁ, তোরা তো জানিস ওই স্কুলটা ভালো না, হন্টেড, ওখানে অনেক ভূত প্রেত থাকে। তখন বাবারে বললাম, বাবা তোমার লাঠির ভয়ে এই কাজ করতে বাধ্য হয়েছিলাম, না আমরা তো জানতাম স্কুল টিমারটা খারাপ। তারপর দুজন মিলে স্কুলে রাতে থাকবো বলে ঠিক করে ফেললাম। এই বলে চাচা তার ঘটনা শেষ করেছিলেন। ভাই, আমাদের স্কুলটা নিয়ে অনেক ঘটনা আছে। একবার আমাদের পাশের গ্রামের একজন অনেক অনেক রাতে সাইকেল চালিয়ে স্কুলের পাশ দিয়ে আসছিল। হঠাৎ করে সে লক্ষ্য করলো সাদা কাপড় পরা এক বৃদ্ধা মহিলা রাস্তা থেকে নেমে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে সে ভাবতে লাগলো, এত রাতে এই বৃদ্ধা মহিলা ধান খেতে কই যায়। সে মনে করছে হয়তো অন্য গ্রাম থেকে আসছে, তাই হয়তোবা রাস্তা ভুল করে ধান খেতে যাচ্ছে। সে বৃদ্ধার উপকার করতে গিয়ে সে নিজেই বিপদে পড়বে, এটা তো সে জানতো। সে বৃদ্ধা মহিলাকে ডাকতে লাগলো, চাচি, ও চাচি, আপনি ওইদিকে কই যান? ওইদিকে তো কোনো রাস্তা নাই, ওইদিকে যাইতেছেন কেন? রাস্তা তো ওইদিকে। কিন্তু এতবার ডাকার পরেও সেই মহিলা তার থেকে একবারও
যখন সে বৃদ্ধ মহিলা তার ডাক শুনছে না তখন সে সাইকেলটা রাস্তার পাশে দাঁড় করিয়ে সে বৃদ্ধার দিকে ছুটে চলে যায়। যেতে যেতে আবারও বলতে থাকে, চাচি, ও চাচি, এই যে আপনি ওদিকে কই যান? ওইদিকে তো কোনো রাস্তা নেই। কিন্তু চাচি কোনো উত্তর দেয়নি। চাচি যখন কোনো উত্তর দিচ্ছে না তখন সে চাচির হাতটা ধরে ফেললো। আর এটাই বোধহয় সবচেয়ে বড় ধরনের ভুল ছিল। যখন চাচির হাতটা ধরলো তখন সে অনুভব করলো চাচির একদম ঠান্ডা হাত, আর হাতটা যেন গলে গলে যাচ্ছে। মনে হচ্ছে হাতে খুবই আষ্টে জাতীয় কিছুটা লাগানো। চাচির শরীর থেকে অনেক বাজে গন্ধ আসছে। হাত ধরার পর যখন চাচি তার দিকে তাকালো তখন দেখলো চাচির চোখে কোনো মনে নেই, একদম চোখ যেন সাদা। এটা দেখে চাচি হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে রীতিমতো তার স্কুলের চলে গেল এবং ছুটতে লাগলো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই যে এত প্যাডেল মারছে কিন্তু সাইকেল এক চুল পরিমাণ জায়গা থেকে সরছে না। তখন সে আবারও চাচির দিকে তাকালো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেখানেও কেউ নেই। এটা দেখার পর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার থেকে 10 থেকে 15 মিনিট পর এই রাস্তা দিয়ে আমাদের পাশের গ্রামের জেলার মাছ রীতিমতো বিক্রি করে বাড়িতে ফিরছিল। ঠিক তখন রাস্তায় তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সবাই তাকে বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন তার সাথে যা যা ঘটেছে সবকিছু খুলে বলে। আর তার গায়ে অনেক জ্বর আসে। সে জ্বর নিয়ে সে বিকেলে ঘুমিয়ে যায়। কিন্তু আফসোস, রাতে যখন তাকে ভাত খাওয়ানোর জন্য ডাক দিতে যায় তখন গিয়ে দেখলো সে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে যখন জানাজা হবে তখন এক হুজুর ঘটনা শোনার পর বলেছে যেই রাতে তার সাথে এই ঘটনা ঘটেছে সেই রাতে নাকি সব হয়ে গেছে। যদি সেদিন সেই বৃদ্ধের হাত না ধরতো তাহলে হয়তো বেঁচে থাকতো। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আমার কাছে এরকম আরো অনেক ঘটনা আছে, আমি সময় পেলে লিখে পাঠাবো। ইতি নাহিদ, আমি চট্টগ্রামের বদ্দারহাট থেকে বলছি। ভৌতিক দুনিয়া শুনি বেশ অনেক আগে থেকে। যেদিন থেকে আপনি প্রেত বাই জেফরি খান নামে একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে স্টোরি শেয়ার করতেছি তখন থেকে আমি সেটা এই চ্যানেলের সাথে আছি। আজকে চ্যানেলের নাম বদলে হয়েছে ভৌতিক দুনিয়া। আপনাকে অনেক অনেক ভালোবাসি জেফরি ভাই। আপনার এই সুমধুর কণ্ঠের প্রেমে সবসময় পড়ে গেছি। আমার আর কারো ঘটনা শুনতে ভালো লাগে না জানেন, শুধুমাত্র আপনার কণ্ঠে আমার এমন এক নেশা ধরে গেছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, এই কণ্ঠটা না শুনলে রাতের ঘুম হয় না আমার। ভালো থাকবেন জেফরি ভাই। আমার কাছে আরো ঘটনা আছে, আমি সবসময় আপনার সাথে অ্যাক্টিভ থাকবো নতুন নতুন ঘটনা নিয়ে। এটি নাহিদ। ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় নাহিদ ভাই। ও মাই গড, oh my god, what a beautiful story, what a beautiful story. This is what you call the story of beauty. এত সুন্দর করে গুছিয়ে, মাশাআল্লাহ কতটা সুন্দর করে গুছিয়ে, এবং তার থেকে বড় কথা হচ্ছে এত এত এলিগেন্ট ওয়ে দ্যাট স্টোরি প্রেজেন্ট করা। দিস ইজ আনডাউটলি দ্য বেস্ট ভাই। জাস্ট উড়ে গেছে স্টোরিটা, একেবারে উড়ে গেছে মাশাআল্লাহ। এবং আশা করছি আপনাদের সবার কাছে এক ভিন্ন ধরনের সুন্দর ভালো লাগার সৃষ্টি হয়েছে, এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক প্রতিবারের মতো হয়ে যায়। দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্যাক্ট। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হোয়াট ইজ সে, আপনাদের কাছে কেমন লাগছে ঘটনাগুলো? আপনারা কিন্তু, আমি যেহেতু ভৌতিক দুনিয়া কিন্তু শুরু করে দিয়েছি আবারও আগের মতো করে, ডেফিনেটলি মাথায় রাখবেন যে আমি ভৌতিক দুনিয়ায়
প্রতিনিয়তই লাইভে, শুধুমাত্র লাইভে আমাকে পাবেন। আমি লাইভে আপনাদের সাথে ঘটনা শেয়ার করব। প্রিমিয়ার হয়তো আগের মতো করতে পারবো না, বাট হ্যাঁ, আমি লাইভে আপনাদের সাথে যুক্ত হব। সো আমি কিন্তু অলরেডি 2টা স্টোরি শেয়ার করে দিলাম, এবং নাহিদ ভাইয়ের স্টোরিটা অনেক ভালো ছিল। প্রথমে স্টোরি তো ও মাই গড, মাহফোনের স্টোরি ছিল, এবং আমি বলবো জাস্ট দিস ইজ অ্যামেজিং। নাহিদ ভাই, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি আমার কাছে আরো অনেক ঘটনা পাঠাবেন। আপনি অনেক সুন্দর ঘটনা লিখেছেন এবং এত গোছানো, মাশাল্লাহ, আর কি লাগে। এবং আমি চাই যে এরকম হন্টেড প্লেসে আরো যদি ঘটনা থাকে আপনি দয়া করে পাঠিয়ে দেবেন। আমি ডেফিনেটলি আপনার ঘটনা ভৌতিক দুনিয়ায় শেয়ার করবো। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু ঘটনা সেন্ড করতে পারেন। আপনাদের সবাইকে বলছি, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ঘটনা সেন্ড করতে পারেন 01400930111। জাস্ট আপনারা মেনশন করে দিবেন যে ঘটনাটা ভৌতিক দুনিয়ার জন্য। দ্যাটস ইট। বাকি আমি অ্যারেঞ্জ করে ফেলবো। দেরি করবো না, এখনকার মতো চলে যাচ্ছি। বাট হ্যাঁ, চলে যাব না মানে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনাদের লাইভ কমেন্ট গুলো পড়বো। চলুন তার লাইভ কমেন্টে বা লাইভ চ্যাটে চলে যাই। আপনাদের চ্যাট গুলো পড়ে আজকের মতো বিদায় নেব। চলে যাই সরাসরি লাইভ সেশনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন ভৌতিক দুনিয়ার পর্দায়, এবং সাথে আছে আমি জেফরি খান, এবং আশা করছি আপনারা সবাই রাইট না আমাকে একদম পুরোপুরি পারফেক্ট স্পষ্ট শুনতে পাচ্ছেন। সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে একটু ওয়াই নট যদি একটু ভৌতিক দুনিয়ার যে লাইভ চ্যাটটা আছে সেই লাইভ চ্যাটের মাধ্যমে যদি আপনাদের সাথে কানেক্ট করা যায় কেমন হয়। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে লাইভে কথা বলবো, গল্প করবো, আপনাদের কমেন্টগুলো পড়বো, এবং আজকে ভাবলাম ওয়াই নট আজকে শুরু করি। সো তারই ধারাবাহিকতায় আছে, কিন্তু আসলাম আপনাদের সাথে একটু গল্পগুজব করতে, আপনাদের কিছু কমেন্ট পড়বো, আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো, এবং এরপর চলে যাব। সো আমি যদি বলি তাহলে আজকের এপিসোডটা কেমন হয়েছে, যতগুলো কমেন্ট এসেছে আমি একটা কমেন্টগুলো পড়ি। আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে। প্রথমে যদি বলি তাহলে তারেক খান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভীষণ ভালো আছি। এছাড়া আমাদেরকে হন্টেড ভাই আলামিন লিখেছেন, অপেক্ষা ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের আলামিন ভাই, কেমন আছেন ভাই? এবং আপনার স্টোরি কিন্তু আমার কাছে চলে এসেছে ভৌতিক কথাতে। এবং খাদিজা ইসলাম লিখেছেন, চলে আসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করছি আপনি অনেক ভালো আছেন। আর এছাড়া আমাদেরকে সাইম এসকে কমেন্ট করেছেন, রাকিব আহমেদ লিখেছেন, ভাই অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস অ্যামেজিং কমেন্ট। এছাড়া আমাদেরকে হান্টেড আমিন আবারও কমেন্ট করেছিলেন, চলে এলাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়া আমাদেরকে এমডি রাজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। এমডি রাজন ভান্ডারি থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে শোনার জন্য, এবং ওয়ালাইকুম আসসালাম। এছাড়া আমাদেরকে এমডি সানি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সানি ভাই, আপনারা কিন্তু সালাম কবিরাজের ঘটনা চাই, আপনারা কিন্তু সালাম কবিরাজের ফ্যান হয়ে গেছি আমি, অনেক সুন্দর হচ্ছে আপনার স্টোরি। এছাড়া আমাদেরকে রাজন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এছাড়া আমাদেরকে এমডি শান্ত লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার আম্মুর জন্য দোয়া করবেন, অনেক শরীর খারাপ আম্মুর। ও মাই গড, আমি জানতাম না, ইটস রিয়েলি স্যাড। ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে ইনশাল্লাহ দোয়া করে দেবো, ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থ করে দেবেন। এছাড়া আমাদেরকে শান্ত ভাই আরও কমেন্ট করেছেন, ভাইয়া আমি আপনার প্রতিটা ভিডিও লাইভ শুনি না, কিন্তু সকালবেলা আপনার ভিডিওগুলো ডাউনলোড করে শুনি। লাইভে শোনার মজাই তো আলাদা, আপনি রাত্রেবেলা না শুনে দিনের বেলা শুনে কি মজা পাবেন বলেন? লাইভে শুনবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, এটা তো বেশি মজা। আমি যেটা মনে করি লাইভের জিনিস
মানে যখনকার জিনিস তখনই শোনাটা সবচেয়ে বেশি মজার, পরবর্তীতে ওইটার একটা হাইপ থাকে না। এনিওয়েজ এছাড়া আমাদেরকে MG গেমার 099 লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। এছাড়া আমাদেরকে শরীফুল ইসলাম কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে ইমন ভাই লিখেছেন, হাই হ্যালো ব্রাদার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু আজকের এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি এবং অনেকগুলো কমেন্টও পড়লাম, বিকজ আজকে মনে হচ্ছিল যে ওয়াই নট যে আছে কমেন্ট পড়ি এবং আপনাদের সাথে একটু যুক্ত হই ভৌতিক দুনিয়ার পর্দায়, এবং সেটা মনে হয়েছে আলহামদুলিল্লাহ এবং সুন্দরভাবেই হয়েছে, এবং আপনারা এপিসোডটা শুনেছেন এবং এনজয় করেছেন। সো থ্যাংকস আ লট আমার সাথে থাকার জন্য। আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি চান যে ভৌতিক দুনিয়ার স্টোরি পাঠাবেন, ভৌতিক দুনিয়া কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এবং প্রতিদিনই ইনশাল্লাহ আপনারা স্টোরি পাবেন আগের মতোই। বাট হ্যাঁ, এপিসোডের ডিউরেশনটা একটু কম হবে, আগে থেকে বলছি 35 to 45 মিনিটসের হবে, বিকজ আমার পক্ষে সম্ভব হচ্ছে না আসলে এত বেশি টাইম দেওয়ার সবগুলোতে। বাট এখানে আমি টাইম দিচ্ছি প্রতিদিনই, ইনশাল্লাহ আপনাদের সাথে লাইভে টুকটাক গল্প করবো প্রতিদিনই, এবং অবশ্যই এপিসোড তো চলবেই। আপনাদেরকে বলবো, আপনারা চাইলে কিন্তু ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠানোর দুটি বই আছে, একটা ইমেল আছে, হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com, ঠিক এখানে ঘটনা সেন্ড করবেন। আবারও বলছি BHOUTIKDUANI@gmail.com, ঠিক এখানে ঘটনা সেন্ড করে দেবেন। অথবা আপনারা চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু 01400930111। ওয়ান থিং অবশ্যই আপনাকে মেনশন করে দিতে হবে যে এটা আপনি ভৌতিক দুনিয়াতে পাঠাচ্ছেন, বিকজ আমি আপনাকে যে নাম্বারটা এখন দিলাম সেটা হচ্ছে আমাদের ভৌতিক কথার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যখনই করবেন, জাস্ট হেডিংয়ে লিখে দেবেন যে ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, দ্যাটস ইট। আমি ডেফিনেটলি আপনাদের ঘটনা শেয়ার করব, যেহেতু প্রতিদিন এটা রেগুলার শো যাচ্ছে, সো ডেফিনেটলি আপনাদের স্টোরি রেগুলারের ভিতরে চলে আসবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল তারানাথ তান্ত্রিকার একটা ঘটনা আছে, সেই ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভরাত্রি সবাইকে।